যখন যে প্রাইস সেই প্রাইসের ডলারে দিতে হবে। আমি যখন নাকি প্রথম ইনস্টলমেন্টটা দিছি তখন 86 টাকা ডলার ছিল। এখন আমাকে দিতে হইব 117 টাকার উপরে, বাংলা টাকাই দিব কিন্তু 117 টাকার উপরে। এরপরে 15% ভ্যাট হাবিজাবি তো আসছেই। তাহলে ইকোনমি জোনটা কি এখন নিরুৎসাহিত হবে না মানুষ? আমাদেরও যদি 3 টাকা 4 টাকা করে প্রতি বছর বাড়তো তাইলে আর আজকে আপনাকে 7 বছর 8 বছরে 30 টাকা বাড়লে আপনার গায়ে লাগতো। সিদ্দিক ভাই রাইট, একদম আপনার সাথে একমত। সিদ্দিক ভাই যদি এই আটকা না রেখা যদি ডে বাই ডে করতো তাহলে তো আর আজকে ব্যবসায়ীরা বা এই আজকে মূল্যস্ফীতি 11% হচ্ছে, এটা তো আর হইতো না। ফজলুল হক, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সিদ্দিক ভাই শুরুতে যেটি বলছিলেন যে শিল্পায়নের কথা, শিল্প উদ্যোক্তা হিসেবে আপনার কি মনে হয় যেটি আসলে শিল্প বান্ধব বাজেট বলা যায় কিনা? যে এই যে সত্যিকার অর্থে যে সিদ্দিক ভাই যে কথাটা বলল যে ইকোনমি জোনটা কিন্তু একটা গুড কনসেপশন ছিল, যে ছিল না, এখনো আছে না। আমি দেখেন আপনি, আমরা এখনো আছি। একটু আগে আপনি বলে গেলেন যে যে কতটুকু ডিফারেন্স। কিছু সংশোধনী তো করা যাইতেই পারে বাজেটের মধ্যে। না বাজেটে না, এটা ধরেন এইটা বাজেটে এই যে কথাটা আমরা নিজেরা টাকা দিচ্ছি, সেটা কিভাবে জানেন? ডলারে দিতে হইব। যখন যে প্রাইস সেই প্রাইসের ডলারে দিতে হবে। আমি যখন নাকি প্রথম ইনস্টলমেন্টটা দিছি তখন 86 টাকা ডলার ছিল। এখন আমাকে দিতে হইব 117 টাকার উপরে, বাংলা টাকাই দিব কিন্তু 117 টাকার উপরে। এরপরে 15% ভ্যাট হাবিজাবি তো আসছেই। তাহলে ইকোনমি জোনটা কি এখন নিরুৎসাহিত হবে না মানুষ? আমি কিন্তু তাহলে এখন এই যে 30% 35% যে বেড়ে গেল, আমি লোকাল টাকা দেবো, বাংলা টাকাই দেবো, সেটা হলো ডলারের যে রেট সেটার উপরে নির্ভর করে। আমি কি ডলার কামাচ্ছি? আমি তো মাত্র জমিটা কিনলাম সরকার থেকে। এটা একটা কিন্তু কেমনি ইকোনমি জোনে যে জায়গা দেওয়া হয়েছে, জি, সেটা তো ডলারই রেট ধরে না। আমরা ইনস্টলমেন্টগুলো হ্যাঁ প্রথমে যখন নাকি ইনস্টলমেন্ট দিছে তখন আমাদের 87 টাকা 87 ছিল। হ্যাঁ, এখন ডলার হয়েছে 117 টাকা। এখন এই আমার সেকেন্ড কিস্তি দিতে হইব 117 টাকায়। দিবেন, তাই তো দিতে হবে। কই থেকে দিব ভাই? সিস্টেম। আমি কি ডলার ডিভ্যালুয়েশন হইলে আপনি সেইভাবে দিবেন না? না, এই প্রতিটা জিনিসের বেলা, এটা শুধু তো আপনার বেলা না। আজকে যদি বাইরে জমি কিনতাম তাহলে কি এই কথাটা বাইরে বলতো? বাইরে তো আর আপনি ওই যে ইনস্টলমেন্টের ব্যাপার ছিল না। বাইরে যদি আপনার ইনস্টলমেন্টের ব্যাপার হইতো, তাইলেও যদি আপনি ওই 6 মাস পরে আজকে দিতেন, তখন যদি ডলারের দাম বাড়তো তাহলে আপনাকে তো ডলারে আয় করেন, তাহলে তো আপনাকে সেইভাবে দিতে হতো। আপনি জানেন যে প্রাইভেট ইকোনমি জোনও হয়েছে, হ্যাঁ, সেখানে তো এইভাবে নিচ্ছে না, তারা ডলারে পেমেন্ট নিচ্ছে না। আপনাকে তো একবার একটা প্রাইস ফিক্স হয়ে গেছে ভাই, আপনাকে তো অফারই দেওয়া হয়েছে ডলারে। তাহলে আপনি ডলার ব্যবসার মধ্যে কি করে? ডলারে পেমেন্ট দেয়, সব জায়গায় ডলারে পেমেন্ট দেয়। এটা তো আপনি এইটাকে আপনি বলতে পারেন না যে এটা কোনো ভুল বা এটা কোনো কিছু। সিদ্দিক ভাই তখন তো তাই তো বুঝতে পারেনি যে এইভাবে ডলার রেটটা বেড়ে যাবে। আরে কি বলেন আপনি? এটা কি তখন বুঝতে পারছে ভাই? পাকিস্তান আজকে 280 টাকা, ইন্ডিয়া 84 টাকা। পাকিস্তানের কথা, জিয়াউর রহমানের কথা, আইনা যদি আপনি এটা জায়েজ করতে চান তাহলে তো হবে না সিদ্দিক ভাই। না, বরঞ্চ আপনি তো উল্টা বলতেছেন। বরঞ্চ আমাদের দেশে 86-87 টাকায় প্রায় 8-10 বছর ডলারটাকে একটা জায়গার মধ্যে আটকায় রাখছিল। এই আটকায় রাখার জন্যই কিন্তু আজকে ফলশ্রুতিতে হঠাৎ করে এটুক বাড়ছে। একদিনে 60 টাকা, পৃথিবীর কোন দেশের ধুমকেরা আপনাকে তাও তো আটকায় রাখতেছে 60 টাকা দিয়া। আপনি তো কোনোভাবে আপনি বলতে পারবেন না যে ডলারের ডিভ্যালুয়েশন কোথায় হয় নাই। আপনি পাকিস্তানের কথা বাদ দেন, ইন্ডিয়া কি অবস্থা বলেন? 84 টাকা এরকম না। ওদের তো ডিভ্যালুয়েশন এরকম হয় নাই। ওদের মনে হয় 10-15 টাকা বাড়ছে। ওদের কখনো আটকায় রাখে নাই, যার জন্য আপনি টের পাচ্ছেন না। আমাদেরও যদি 3 টাকা 4 টাকা করে প্রতি বছর বাড়তো তাইলে আর আজকে আপনাকে 7 বছর 8 বছরে 30 টাকা বাড়লে আপনার গায়ে লাগতো। সিদ্দিক ভাই রাইট, একদম আপনার সাথে একমত। সিদ্দিক ভাই যদি এই আটকা না রেখা যদি ডে বাই ডে করতো তাহলে তো আর আজকে ব্যবসায়ীরা বা এই আজকে মূল্যস্ফীতি 11% হচ্ছে, এটা তো আর হইতো না। এটা তো হইতো না আমাদের উপরে যে আজকে। না, ওইটা সরকারের মানে বাংলাদেশ ব্যাংকের একটা ভুল সিদ্ধান্ত ছিল, একটা জায়গায় আটকায় রাখা, ইনফ্লেশন যাতে নরমাল থাকে
সেই জন্য ইম্পোর্টারদেরকে সুযোগ দেওয়ার জন্য এখানে এক্সপোর্টাররা লস করছে, কিন্তু ইম্পোর্টাররা এখানে সুবিধা পাইছে। কোথায়? যখন আপনার ডলারের দাম এক জায়গার মধ্যে আটকায় রাখছে তখন সবাই খুশি রয়েছে। দেখবে অনেকে সর্বনাশ হয়ে গেছে গা, যাদের ডেফার্ড এলসি ছিল তখন ওই মুহূর্তে ওই মুহূর্তের কথা বলেন, তার আগে যে 7-8 বছর আপনি আরামে কাটায় আসেন। সিদ্দিক ভাই তখন 86 যখন আসলো, আমরা তো 86 ধরে আমরা পারচেজ করছি, 86 ধরে এখানে বিক্রি করছি। কোথায় হয় না আপনি এটা বলেন না? হয়েছে তো, গত 6 মাসে কত দুঃখ বাড়ছে এটা দেখেন। সিদ্দিক ভাই এই রাতারাতি সকালে ঘুমের 2টা থেকে 117 টাকা। আরে আমি তো এক জায়গায় 112 টাকা ডলার এখন অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করতেছি। আটকালেন কেন? আপনি যে জায়গায় জানতেছেন এটা তো এখনো তো তাহলে আমি কি ধরে নিব যে গভর্নমেন্ট আমাদের সাথে এই পদ্ধতিটা কি দরকার ছিল? ওপেন করে দেখ, এরপরে তো আবার বলবে আমরা এটা আটকে রাখছি। ওপেন করে দিলে তো আজকে দামটা যখন বেশি বাড়বে তখন তো সবাই সমস্যায় পড়বেন। সমস্যা তো হয়ে গেছে, আবার আরেকটা ঘাড়ে আসবে। করতে পারতেছে এখন না ভাই শুনেন, এটা আরে এখন কথা এখন ডাইনে দিলেও বলবেন যে ভাই ভালো লাগে নাই, বায়ে দিলেও বলবেন ভালো লাগে না, এখন কোনোটাই ভালো লাগে না, তাহলে সব ওপেন করে দেখ, সব ওপেন করে দেখ, তাহলে দেখেন আপনি কোথায় যাও করে যেখানে গিয়ে পৌঁছবে। এই যে মুদ্রাস্ফীতি, এইটাও তো একটা কারণ। ডলার আমাদের 37% ডলার দাম বাড়ছে, এটাও তো মুদ্রাস্ফীতিতে পড়ে গেছে, কারণ আমরা হচ্ছে ইম্পোর্টেড কান্ট্রি, আমাদের বাইরে থেকে আমাদের দ্রব্য আনতে হয়, পারতেছে না, সেই জন্যই তো আস্তে আস্তে আটকায় রাইখা ই করতেছে। আটকান ভাই, এখন যে ব্যাংকগুলোর লেগে সিদ্দিক ভাই কথাটা বলছি সত্যিকার অর্থেই, আমরা যারা ব্যবসায়ীরা আমরা খুব কষ্টে আছি। আমরা কষ্টে আছি কি, আবার কিছু ব্যবসায়ীরাই কিন্তু লোন নিয়ে ব্যাংকের টাকা ফেরত দেয় নাই, সেখানেও সরকার একটা কষ্টে আছে। না না, ওইটা সংখ্যা কত, কারা এই ব্যক্তিগুলি কেন উন্মোচন করেন না সিদ্দিক ভাই? যারাই নিছে এদের উন্মোচন করেন না কেন? জনগণের সামনে আপনারা উন্মোচন করে দেন যে এরা এই কাজগুলি করছে, তাহলে তো হয়ে যায়। আজকে যদি হলমার্ক যখন করলো, এর সাথে যারা ভাগিদার আছিল বলেন তো, একজনের নামে মামলা হয়েছে নাকি? আমরা কি জানি না? হলমার্ক তো সাজাই হয়ে গেছে, ওর তো সাজা হয়েছে, কিন্তু এই কাজটা কি হলমার্ক একা জড়িত? যারা যারা জড়িত ছিল সবারই করছে না সিদ্দিক ভাই, আরো অনেকেই জড়িত ছিল। সে যেটা বোঝাতে চাচ্ছে পিছনে কারা ছিল, যারা পিছনে ছিল, যাদের নেতৃত্ব হইলো ওদের এখন তো না ওই ব্যাংকের সবারই ধরছে না, ওই ব্যাংকের ধরছে। এই ব্যাংকে টাকা আনতে, আপনি একটু আগে বললেন যে আমি 50 কোটি টাকা লোন আনতে গেলে দুনিয়ার কৈফত দিতে, আর ওরা ওই মাছালা ওই বোট চালায়, ওদের নামে লোন হয়ে যায়। এরকম তো আমরা জানি সিদ্দিক ভাই, 2000 কোটি টাকা লোন দিবে, রিসিভ করবো তুমি 1000 কোটি টাকা, এগুলো তো আমরা জানি, মার্কেটে এই সমস্ত আলোচনা আছে। এত হয় নাকি? এই কথার কথা আমি বললাম, কোটি টাকা লোন দেবে, 1000 কোটি টাকা দিবে, হ্যাঁ আছে এরকম ঘুষ না নিবা তুমি, এরকম না এই টাকা গাড়ি নেওয়ার সাহস পায় না, এটা তো দিবে না। এই জন্য সিদ্দিক ভাই একটা কথা আপনি বলেন তো, কেন শেয়ার মার্কেটটা পড়ে গেল বাজেটের পরে? বাজেটের পরে শেয়ার মার্কেট তো একটা দেশের শক্তি তো শেয়ার, ট্রেনটা শেয়ার মার্কেটে তো ইন্ডিয়া এরকম ফল হয়েছে ইলেকশনের পর দিন। না আমাদের এমনি তো খারাপ অবস্থা। না আমাদের তো কি দাঁড়াবে কি, মূলত আমাদের শেয়ার বাজারের কারণ হলো যেসব শেয়ার বাজারে আছে সেইখানে আপনার ভালো শেয়ার কোথায় আছে, কাদের আছে, এই একটা জিনিস আছে। আমাদের এখানে ওই রকম ইন্ডাস্ট্রি না, এটা ইন্ডিয়ার সাথে তুলনা করে আপনি পারবেন না, এটা কোনো অবস্থায় যেতে পারিনি, কিন্তু আমাদের শেয়ার মার্কেটে যেতে পারিনি। কিন্তু কেন ওদের কেন শেয়ার বাজারে নিয়ে আসা হলো? ফ্লোর প্রাইস অনেক দিন ধরে আটকায় রাখা, এটাও একটা ভুল সিদ্ধান্ত। কেন ফ্লোর প্রাইস দেওয়া? এটা ন্যাচারাল গতিতে উঠুক বাড়ুক, কমুক বাড়ুক, কমুক, যা খুশি তা করুক। এই যে কিছু কিছু সিদ্ধান্ত আছে, যে জিনিসগুলোর জন্য আজকে মানুষ কথা বলতেছে, মানুষ সাফার করতেছে, এগুলো কিন্তু সত্য কথা, এখানে কোনো রকমের কোনো ইয়ে নেই। আমাদের শেয়ার বাজারে আর একটা জিনিস আছে যে শেয়ার কিনে যে ডিভিডেন্ড নিবে, এই চিন্তা কারোর মাথায় না, মাথায় হলো যারা সাধারণ জনগণ যারা ইনভেস্ট করে, আজকে কিনবো তারা মনে করে যে, এমনও আমরা দেখছি এক সময় যে ইউনিভার্সিটির বেতনের টাকা দিয়েছে বাপে, এটা দিয়ে শেয়ার কিনছে, 3 দিন পরে বিক্রি করে তারপরে আবার ইউনিভার্সিটিটা দিয়ে দেবে। তো এটা তো চিংড়ি মাছের বাজার না শেয়ার বাজার। এখন শেয়ার বাজার একটা জায়গায় নামবে, তারপরে দেখবেন আবার যখন মানুষের আস্থা ফিরবে আবার দেখবেন উঠবে। সেটা আমাদের দেশের শেয়ার বাজারে আপনার কয়টা কোম্পানি আছে যে আপনি
ভালো শেয়ার আছে যে ওটা তো আপনার সাথে একমত হইলাম যে এইটাই তাহলে কেন গভর্নমেন্ট এই কোম্পানিগুলি কেন আটকায় না? এবং ট্রাস্টের অনেক অভাব আছে। আজকে ব্যাংকের শেয়ারও কিন্তু যেখানে 10 টাকা ফেস ভ্যালু, সেই সব শেয়ারও কিন্তু 60 টাকা হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো হয়েছে, এটার পিছনে রিজন তো অবশ্যই আছে। সিদ্দিকুর রহমান, অনাস্থা। মোহাম্মদ ফজলুল হক সিদ্দিক ভাই যেটি সর্বশেষ বললেন যে মানুষ খেয়ে পরে ভালো আছে, কতটা ভালো আছে, কারা ভালো আছে? ওইটা তো সিদ্দিক ভাই বলল। আমি আপনি যে জন্য আজকে ডাকছেন আমি এর উপরে একটু কথা বলি যে দেখেন, একজন শিল্প উদ্যোক্তা হিসেবে আপনার কি মনে হয় যে গত কয়েক বছরে আসলে আমাদের বিনিয়োগ কেমন, আমরা কত কর্মসংস্থান তৈরি করতে পারছি, বেসরকারি খাতে উদ্যোক্তারা এগিয়ে আসছে কিনা? যখন মানে বিনিয়োগ কিন্তু ভালোই আসতেছিল, কিন্তু যদি আপনি যদি এখন বলেন গত 1 বছর বা 2 বছরে কি বিনিয়োগ হয়েছে, আমি আমার সেক্টরে বলতে পারবো না কোথাও কোনো ইনভেস্টমেন্ট হয়েছে লাস্ট 2 ইয়ার্সে। তার কারণ আছে, আপনার বহির্বিশ্বে আপনার ডিমান্ড নাই। আপনার যেই সেক্টর, সেই সেক্টর হলো রপ্তানি সেক্টরের সাথে জড়িত, যেহেতু বহির্বিশ্বে ডিমান্ড নাই, সেই জন্য আপনি বাড়াইতে পারতেছেন না। আজকে যদি বহির্বিশ্বে ডিমান্ড থাকতো, আপনি যদি প্রাইস ভালো পাইতেন, অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতেন না। আপনার এটা তো সরকারের কিছু করার নেই। সামনেও কিন্তু নতুন ইন্ডাস্ট্রি করা কঠিন হয়ে যাইব, কারণ ডলারের আপনি এই যে দেখেন ফ্রেশের মোস্তফা একের পর এক ইন্ডাস্ট্রি করে যাচ্ছে, তার 2টা ইকোনমিক জোন বানাইছে, তো তারা করতেছে না। তবে নিত্যপণ্যের ব্যবসা যারা করেন তাদের ব্যবসা ভালো। আমাদের লোকাল যেগুলো লাগে সেগুলো তো প্রায় ইন্ডাস্ট্রি করতেছে, সব জায়গায় করতেছে। যারা কোথায় করতেছে না? ফার্মাসিউটিক্যালস, আমাদের দেশে অনেক ফার্মাসিউটিক্যালস হচ্ছে। এখন আপনি যদি বলেন রপ্তানি খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না, সেটা আমি আপনার সাথে একমত, কারণ রপ্তানি খাতটা নির্ভর করে বহির্বিশ্বের উপরে। বহির্বিশ্বে তাদের ইকোনমিক কন্ডিশন ভালো না, যার জন্য আমাদের রপ্তানিটা আমরা ওই রকম প্রাইসও পাই না, লাভ হয় না, যার জন্য আমরা ইনভেস্টমেন্ট করতেছি না। এটা একটা রিস্কি ব্যবসা। এইটা গেল। আরেকটা ধরেন কথা হলো আমাদের ব্যাংক সেক্টরে। এখন ব্যাংক সেক্টরে ব্যাংকগুলা আমরা কিন্তু মালপত্র দিচ্ছি, অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না, দিনের পর দিন আমরা আমাদেরকে মাল দিয়ে দিচ্ছি। এই কথাটা কিন্তু ফজলু ভাই, এই কথাটা যদি আপনি এই সেক্টরের লোক হয়ে আজকে বলেন তাইলে ঠিক না। এটা গত যখন ডলারের দামটা বাড়তে শুরু হয়েছিল, হওয়ার পরে কিছুদিন কয়েক মাস কিন্তু এরকম একটা অবস্থা চলছে। এখন কিন্তু অ্যাকসেপ্টেন্স দেয়, আমরাও তো করি ব্যবসা। না ভাই, আমরা তো দেখতেছি কিন্তু ওয়ান টাইমে কি ডলারগুলি দেয়? আমি ডলার ইনকাম করি, আমি ডলার পেমেন্ট করি, আমারটা তো না দেওয়ার পেমেন্ট তো ডলারই করে, আমরা তো ডলারই পাই যারা আমরা প্যাকেজিং এ আছি, তো অন টাইমে পাই আমরা। কেন পাবেন না ভাই? শুনেন, আমি অফ স্ক্রিনে হনে আমার দেখে না না না, আপনার সেই আগের ব্যবসার প্যাটার্নটা তো নাই, ওটা তো চিন্তা করতে হবে। আগের ব্যবসার প্যাটার্ন ছিল আপনাকে 7 দিনের মধ্যে পেমেন্ট আসে, তারপরে একটা মিনিট 7 দিনের মধ্যে রাখেন, 7 দিনের মধ্যে পেমেন্ট আসতো, তারপরে হইলো 3 মাসের ডেফার্ট, তারপরে হইলো 6 মাসের ডেফার্ট, এখন 180 দিনেও ঠিক আমরা ব্যবসা করতেছি। তাহলে সেখানে আপনার পেমেন্টটা তো আসতেছে। আমার বিটিএম তখন আপনাকে গভর্নরের সাথে আজকে মিটিং করছি এই ব্যাপারটা নিয়ে, যে বছরের পর বছর আমাদের অ্যাকসেপ্টেন্স আছে, আমাদের পেমেন্ট দেয় না। ব্যাংকে এলসিটা একদম তারা ইজি টয়লেট পেপারের মতো, অ্যাকসেপ্টেন্সটা দিলে তাদের ঘাম ঝরে যায়, আর যখন নাকি আমাদের পেমেন্ট দিবে তখন মনে হয় রক্তক্ষরণ। কেন ব্যাংকগুলো আমাদেরকে এই কষ্টটা দিবে? কেন? যদি পার্টি ভালো না থাকে তাহলে এলসি করবে কেন? এলসিরা কিন্তু দাঁড় করে দিচ্ছে। এত কষ্ট এখন আমাদের মিলিয়ন ডলার আমাদের ব্যাংকে আমরা পেমেন্ট পাচ্ছি না, তাহলে আমরা ব্যাংকে কি কার কাছ থেকে পাচ্ছেন না? ব্যাংকে থেকে দিচ্ছে না, ব্যাংক দিচ্ছে না মানে আপনার পেমেন্ট আসার পরে ব্যাংক দিচ্ছে না। ব্যাংক কি করতেছে সেটা তো আমি তারপরে তো পেমেন্টটা আপনার বায়ার দিল কিনা আমি বলতেছি, সেটা আপনি দেখবেন না। আমরা যে সুতা বিক্রি করি, হ্যাঁ আমরা সুতা বিক্রি করি তো 120 বিক্রি করেন, মনে করেন আপনাকে 120 দিনের জন্য আমার কাছে বিক্রি করেন, দিলাম, তাহলে আমার যদি সুতা বিক্রি করেন তারপরে আমি অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরে ব্যাংক পেমেন্ট দিবে না? দিচ্ছে না, বছরের পর বছর। এটা হইতেই পারে না ভাই। আপনি তো আজকে এগুলো নিয়ে আমাদের দিচ্ছেন, একদম রাইট। এটা আজকে ব্যাংকের হলো আপনার যে যার কাছে বিক্রি করছেন, হ্যাঁ, সে ইচ্ছাকৃত অ্যাকসেপ্টেন্স দিতেছে অথবা দেরি করতেছে অথবা ব্যাংকে বলতেছে একটু আটকায় রাখেন।
হলো, এই যে গেল একটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে। তারপরেরটা এই অবস্থাটা হয়েছিল কয়েক মাস আগে, খারাপ অবস্থায় হয়েছিল, এটা ছিল এখন 7-8 মাস আগে ছিল। এটা প্রতিনিয়ত আমরা আলোচনা শেষ করতে চাই, বাবু আলোচনা শেষ করব। আমাদের ব্যাংকগুলোর অবস্থা দেখা যে এখন আর কেউ ওই অনেস্টি বজায় রাখে না। আমরা আলোচনাটা শেষ করতে চাই। ফজলুল ভাই, আপনাকে ভালো আছে,